আজ আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল। দেখি পাশে রাশেদ নেই। ডাইনিং রুমে যেয়ে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট একটা স্টোর রুমে থাকে। ওই রুমে লাইট জ্বালানো দেখে কৌতূহলবশত উঁকি মেরেছিলাম। দেখি রাশেদ মেয়েটার উপর চেপে বসে আছে। বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো, পানি ডালা কিছুই শব্দ পায়নি। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি। কাজ শেষ করে রাশেদও এসে শুয়েছে বিছানায়। ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হর হর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা ছানতে বসলাম আমি। সকালে ঘুম থেকে উঠে রাশেদ চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না। হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই তেমন। মাকে হারিয়েছি জন্মের পরই, আর বাবাকে 5 বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। রাশেদরা অনেক বড় লোক, 2 ভাই ওরা। বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুজনই ইউকে থাকেন। রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানে সেটেল। রেস্টুরেন্টের বড় ব্যবসা ওইখানে। বাংলাদেশের ব্যবসাটা রাশেদই দেখে। আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে। শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময়, বছর 2 আগে। আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না বলতে গেলে। ওনাদের সামনাসামনি দেখি নাই কোনোদিন, ভিডিও কলে কথা বলেছি শুধু। আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকীর্তি মুখ বুজে সহ্য করি। ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি, সেজন্য আমাকে বউ বানানো। রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি। রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজ বলে। অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো। রাশেদ নাকি ওর সুন্দরী পিয়েকে নিয়ে রিপোর্টে গেছে। রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত। রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করত, চেঁচামেচি করতো অনেক। বলতো আমি ছোট ফ্যামিলির, মনটাও ছোট, তাই সন্দেহ করি। রাশেদের প্যান্ট কাচতে যেয়ে রেস্টুরেন্টে মেমো পেয়েছি একবার, কিন্তু সবই মুখ বুজে সহ্য করেছি। আমার যে কিছুই করার নাই। বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ। আবার অন্য মেয়ের শরীর খুঁজার ফালা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে। 2 বছরের সংসার আমার। মেয়ের বয়স 1। এতদিন তো তাও কিছু চোখে দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সব সময় চোখের উপর ভাসছে। ঘা গুলিয়ে যাচ্ছে শুধু। বমি উঠে আসছে পেট থেকে। এতটা নিচে নামতে পারে রাশেদ, কেন জানি বিশ্বাস হচ্ছে না। দুপুরে ভাত খাবার পরে রাফিয়া ঘুমে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি। মামা মামিকে সব কিছু জানানো, কিন্তু কোনো লাভ নেই। এর আগেও বলেছিলাম। ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকেই, মানিয়ে নিতে হয়। শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে? জানিয়ে একই কথা বলবে। বিয়ের পর পর সব বলতাম, ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও। পুলিশের কাছে যাওয়া কি লাভ? রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে। রাশেদকে ডিভোর্স দিয়ে চলে যাওয়া, কিন্তু কোথায় যাব আমি?
লেখাপড়াও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব। নিজেও রাশেদের মতো পরীক্ষা শুরু করে দেয়া, তাতে কি লাভ? মনে শান্তি আসবে না, মন কিছুতেই সায় দিবে না। রাশেদ নোংরা কাজ করেছে, আমি কেন নোংরা হব? রাশেদকে মেরে ফেলা এটাও কোনো সমাধান না। রাশেদ মরল, কিন্তু আমি কি পাবো? সারা জীবন জেলে পচে মরতে হবে, মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে। নিজে গলায় দড়ি নেয়া কি লাভ? রাশেদ আরেকটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে, তার জীবনটা নষ্ট করবে। এমন কোনো উপায় কি নাই যাতে সাপও মরে আর লাঠিও ভাঙবে না? আসলে আমার তো কেউ নাই পরামর্শ করার মতো, আশ্রয় দেওয়ার মতো। আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে পোস্ট করে দিলাম। অনেকে অনেক রকম পরামর্শ দিল, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হাস্যকর। কেউ কেউ আবার বলল এক হাতে থালি বাজে না, তোমারও দোষ আছে। আজ রাফিয়াও লেভেল পাস করলো, অনেক ভালো রেজাল্ট করেছে। ইউকে থেকে ওর দাদা দাদি চাচা চাচি ওকে কংগ্রাচুলেট করেছে। আমার খুব গর্ব হয় রাফিয়াকে নিয়ে, একদম তোমার মতো হয়েছে দেখতে। দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা। তুমি চলে যাওয়ারও অনেক দিন হলো রাশেদ। তুমি সুইসাইড করার পর তোমার আব্বু চেয়েছিল বাংলাদেশের ব্যবসাটা গুটিয়ে নিতে, আমি তা হতে দেইনি। শক্ত হাতে হাল ধরেছি। তোমাদের ব্যবসা ফুলে ফেপে উঠেছে 3 গুণ। আমার চোখে এখন চশমা উঠেছে, আমার চুলেও পাক ধরেছে। আগের সেই ঢলঢলে রূপ আর নাই। সেদিনের কথা মনে পড়লে হাসি পায়। ছেলে মানুষই মনে হয় ব্যাপারটা। সোশ্যাল মিডিয়ার গ্রুপের একজনের বুদ্ধি শুনে তোমার আন্ডারওয়ারে চুলকানির ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। অফিস থেকে কুচকি চুলকাতে চুলকাতে বাসায় ফিরলে তুমি, জামা প্যান্ট ছুঁড়ে ফেলে ডাক্তারের সাথে ফোনে কথা বললে। আমি শুনেছিলাম তোমার কথা কিছুটা। তোমার যে নিষিদ্ধ পল্লীতে যাতায়াতের অভ্যাস আছে সেটা ওই দিন প্রথম জেনেছিলাম। ডাক্তার তোমাকে বলেছিল ওই রকম মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে। যাই হোক, ওই দিন ডাক্তারের পরামর্শের অয়েন্টমেন্ট আমি, কিন্তু তোমার কুচকি আর প্রাইভেট পার্টসে লাগিয়ে দিয়েছিলাম। রাত জেগে তোমার পাশে বসেছিলাম, কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে? 3 দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে, তার 1 দিন পর পিএকে নিয়ে ঘুরতে গেলে। জানো রাশেদ, পরের 2 মাসে আরো 3 বার তোমার আন্ডারওয়ারে ওই পাউডার লাগিয়ে দিয়েছিলাম। ডাক্তারের নির্দেশ মতো তোমার সব কিছু প্রতিদিন আমি কেচে দিতাম। তুমি আমাকে এতটুকু সন্দেহ করনি, করবে কিভাবে? আমাকে তো মানুষই ভাবতে না তুমি। এতটা অনাথ, কম লেখাপড়া জানা কিছু ফ্যামিলির মেয়ে আমি। তোমার বাড়িতে বাচ্চা পালবো, সংসারের কাজ করব, তোমার পছন্দের খাবার রান্না করব, আর তুমি বাইরে বাইরে যা খুশি তাই করে বেড়াবে, ফুর্তি করবে। আমি প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তো জানতে আমার যাওয়ার জায়গা নেই। আমি ফিরে আসবো তোমার কাছে। আমি তোমার খেলার পুতুল কিংবা পোষা কুকুর, কুকুরও বলতে পারো। সব সময় তোমার সেবা করে যাব। তোমার সব অপকর্ম মুখ বুঝেছে সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তাতেও আসেনি। তাছাড়া তোমার মনে ভয় ছিল রাশেদ। এখানে সেখানে কম জায়গার কম মেয়ের সাথে তো তুমি শুয়ে বেড়াওনি। বাসার কাজের মেয়েটাও তোমার হাত থেকে রেহাই পেল না। এদের কারো কাছ থেকে ইনফেকশন তোমার হতে পারে, এই ভয়টা তোমার ছিল। তোমার কুচকি থেকে শুরু করে ওই জায়গাগুলো লাল হয়ে ঘা হয়ে গিয়েছিল। পরে আর আন্ডারওয়্যার পরতে পারতে না তুমি, ডোলা প্যান্ট পরে অফিস যেতে। আস্তে আস্তে অফিসের অনেকেই জানতে পারলো ব্যাপারটা। তোমার সুন্দরী পিয়েরাও আর তোমার সাথে ট্যুরে যেতে রাজি হলো না। অনেকেই বলাবলি করতে লাগলো তোমার নাকি খারাপ যৌনরোগ হয়েছে। গজব তো এইভাবেই ছড়ায়। তারপরও তুমি বদলেছিলে না। একদিন রাতে কাজের মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙেছিল আমার। উঠে যেতেই মেয়েটা কাঁদতে কাঁদতে তোমার নামে নালিশ দিল। ও তো জানতো তোমার খারাপ অসুখ। ওই রাতে খুব লজ্জা পেয়েছিলে তুমি।
পরের দিন সকালে এসে তুমি আমার কাছে হাত পা ধরে মাপ চাইলে। ওই দিন বিকালে রাফিয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম। কাজের মেয়েটা এসে বলল, ওর তোমার সাথে একা বাসায় থাকতে ভয় লাগে, ওকেও সাথে নিয়েছিলাম। সব দেখে শুনে শুকনো মুখ করে বসেছিলে তুমি। আমাকে বললে তাড়াতাড়ি ফিরো। ওইটাই তোমার সাথে আমার শেষ কথা ছিল রাশেদ। আমি সেটা ভাবিনি কখনো। মার্কেট থেকে ফিরে তোমার কোনো সাড়া না পেয়ে দারোয়ান ডেকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলতে থাকা তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয় রাশেদ, কি সুখ পেতে তুমি ওইসব মেয়েদের কাছ থেকে? আমি তো অনেক সুন্দরী ছিলাম, রাফিয়ার মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের। ওদের সাথে শোয়ার সময় আমার না হোক রাফিয়ার মুখ কি তোমার চোখে ভেসে উঠতো না রাশেদ? জানো রাশেদ, আমি এখন আর কম লেখাপড়া জানা মেয়ে না। ব্যবসা সামলানো, রাফিয়াকে মানুষ করার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। কাজের পাশাপাশি প্রচুর বই পড়ি। বাসায় ছোট একটা লাইব্রেরিও দিয়েছি। যে সোশ্যাল গ্রুপটাতে তোমার আমার কথা প্রথম লিখেছিলাম, ওই গ্রুপে লেখালেখি করি নিয়মিত। আমি একটা ছোট এনজিও খুলেছি রাশেদ। যেসব মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অথচ তাদের পাশে কেউ নেই, সেই সব মেয়েদের পাশে দাঁড়ায় এনজিওটা। একটা এতিমখানাও আছে আমার। গোটা 50 এতিম শিশু থাকে সেখানে। কিছুদিন আগে একটা অনলাইন নিউজ পেপার থেকে আমার সাক্ষাৎকার নিয়েছে তোমার সেই অনাথ কম লেখাপড়া জানা মেয়েটি। এখন অনেক কিছুর সাথে জড়িত। তারপরও আমার সবচেয়ে গর্বের জায়গা কোনটা জানো রাশেদ? সেটা হলো রাফিয়া। ওকে নিয়ে এখন আমি তোমার ছবি সামনে দাঁড়িয়ে আছি একজন গর্বিত মা হিসাবে। আমাদের দুইজনের সাথে তুমিও থাকতে পারতে রাশেদ, একজন গর্বিত বাবা হিসেবে। তোমার জন্য দুঃখ হয় রাশেদ। 2 মিনিটের বিছানার সুখের জন্য এত সুন্দর আর আনন্দময় একটা জীবন তুমি মিস করলে। ওইসব সম্পর্ক কখনোই সুখে বয়ে আনে না, এটা তুমি বুঝলে না? সৎভাবে, সুন্দরভাবে স্ত্রী কন্যার সাথে বিশ্বস্ত থেকে বেঁচে থাকা যে কতটা মজা, সেটা তুমি জানলে না। আমি লীরা খান, মরহুম রাশেদ খানের স্ত্রী, রাফিয়া খানের মা। আমার জীবনের গল্পটা আপনাদেরকে শোনালাম। হয়তো বিধাতা চেয়েছিল বলেই আমার জীবনের গল্পটা এমন হলো। না চাইলে রাশেদের হাতে ধরা পড়ে গল্পটা অন্যরকম হয়ে যেত। এমন হাজারো লীরা সমাজের অনাচে কানাচে রাশেদ নামের পাপের বোঝা কাঁধে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস হাসি দিয়ে ডেকে নিরাপত্তার উষ্ণতা দিয়ে ডাকছে যন্ত্রণা। তাদের খবর তো কেউ রাখে না। এইসব লীরাদের বাঁচাতে হলে রাশেদদের মানসিকতা বদলাতে হবে। স্ত্রী হিসেবে না পারলেও মা হিসেবে ছেলের মানসিকতাটা গড়ে দেওয়ার চেষ্টা করুন, এই প্রত্যাশা থাকবে। গল্পটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।